শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি আমি ইরশাদ জাহান মনি। চট্টগ্রামে বিমান দুর্ঘটনায় নিহত পাইলট অসীম জাওয়াদকে তার গ্রামের বাড়ি মানিকগঞ্জে চিরনিদ্রায় শায়িত করা হবে। এই মুহূর্তে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, কখন নাগাদ জাওয়াদের দাফন হবে, কেমন প্রস্তুতি তার নিজ গ্রামে, সবশেষ খবরাখবর আমাদেরকে জানাবেন। ইশরাত, ধন্যবাদ। গতকাল কিন্তু চট্টগ্রামে যে বিমান যুদ্ধ প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় যে আসিফ জওয়ান যে মৃত্যুর ঘটনায় ঘটে, সেই ঘটনায় কিন্তু তার বাড়ি মানিকগঞ্জে, এই মানিকগঞ্জের বাড়িতে কিন্তু শোকের মাতম চলছে। এই মানিকগঞ্জের কিছুক্ষণের পরেই কিন্তু তার মরদেহ মানিকগঞ্জ যে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম রয়েছে, এই স্টেডিয়ামে চলে আসবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা। তারা যেটি বলছেন যে এই মরদেহ আসার পরেই এই বাদ জুমা তার জানাজা শেষে এই শহরেরই সেউতা কবরস্থানে তাকে দাফন করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে যেটি বলছেন যে জানাজা শেষে যে কবরস্থান, সেই কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন এই যে বিমান বাহিনীর যে পাইলট আসিম জাওয়াদ। তো তার পরিবারের মধ্যে রয়েছে তার যে বাবা একজন ডাক্তার এবং তার মা ছিল একটি ক্যান্টনমেন্ট স্কুলের একজন সাবেক শিক্ষিকা। তার আসিফ জাওয়ানের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে। তো আসলে এই বাবা মায়ের কিন্তু একমাত্র ছেলেকে হারিয়ে পরিবার প্রায় দিশেহারা হয়ে পড়েছে। তো এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে রয়েছে তার স্বজন আসিফ জাওয়ানের আপন খালাতো ভাই মশিউর রহমান শিমুল। আমরা তার সাথে কথা বলবো এখন, যে আচ্ছা কখন নাগাদ আসবে বলে আপনারা জানতে পেরেছেন এবং জানাজা কোথায় হবে এবং তাকে কোথায় দাফন করা হবে? আসিম জাওয়াদ রিফাতের জানাজা নামাজ শহীদ মিরাজ তপন স্টেডিয়াম মানিকগঞ্জ, এখানেই বাদ জুমা তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজার শেষে সরস্ত কবরস্থান সেউতা কবরস্থানে তাকে দাফন করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের পারিবারিক দিক থেকে। আসিম জাওয়াদ আসলে কেমন ছিল এবং আসলে তার মৃত্যুতে আসলে কি তার পরিবারের কি অবস্থা? আসিম জাওয়াদ আমার মেজো খালার ছেলে। ও ছোটবেলা থেকে অনেক মেধাবী ছাত্র ছিলেন এবং ওর বাবা মা চেয়েছিলেন যে ও ডাক্তার বা ইঞ্জিনিয়ার হোক, কিন্তু পরবর্তীতে ও বুয়েটেও চান্স পেয়েছিলেন, মেডিকেল কলেজেও চান্স পেয়েছিলেন এবং সাথে বাংলাদেশ বিমান বাহিনীতেও চান্স পেয়েছে। তো চান্স পাওয়ার পরেও তার ইচ্ছা ছিল সে অনেক বড় একটা পাইলট হবে। তো তার ইচ্ছার কারণেই সে বিমান বাহিনীতে অংশগ্রহণ করে এবং সেখানে সে সবার ওই পুরা ওদের ব্যাচেরও ফার্স্ট বয় ছিলেন এবং সেখানে সে সোল্ডও পেয়েছিলেন এবং পরবর্তীতে ট্রেনিং যেগুলো বৈমানিক হইতে যে ট্রেনিংগুলো লাগে তার জন্য সে রাশিয়া, চায়না, পাকিস্তান, ইন্ডিয়াতে যে ট্রেনিং করেছে সেগুলোর মধ্যে অন্য দেশের অনেক বৈমানিক ছিল, তাদের মধ্যেও সে ফার্স্ট হয়েছে। তো এটা আমরা সবসময় গর্ব করতাম যে ও যেখানেই যায় সেখানেই সে ফার্স্ট হইতো। তো এটা গর্বের বিষয় ছিল। অনেক মেধাবী একজন ছাত্র ছিল এবং অফিসার ছিলেন। পরবর্তীতে আমরা ওর মৃত্যুতে আমাদের পরিবার, মানিকগঞ্জ এবং তথা সারা বাংলাদেশ একটা দক্ষ বৈমানিক অফিসারকে হারালাম। ধন্যবাদ। ইশরাত, যেমনটি শুনছিলেন তার পরিবার যে বলছেন যে আসলে আসিম জাওয়াদ কিন্তু একজন মেধাবী ছিল, ছোটবেলা থেকে মেধাবী ছিল। সে এই ছোটবেলা থেকে তার পরিবার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চেয়েছিল, কিন্তু আসিফ জাওয়ান কিন্তু তার ছোটবেলা থেকে লক্ষ্য ছিল সে এই বিমান বাহিনীতে যোগ দেওয়ার শখ ছিল এবং কি সে প্রথমবার যে প্রশিক্ষণ দেয় সেখান থেকেই সে ইন্টারভিউ দেয় এবং সে প্রথমেই সে টিকে যায়। তো ইতিমধ্যে কিন্তু এই শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। সেক্ষেত্রে আমরা এখন কথা বলবো যে বিমান বাহিনীর একজন কর্মকর্তার সাথে।
যে বিমান বাহিনীর সাথে একটু কথা বলবো যে আচ্ছা আসিফ জাওয়াদ বিষয়ে আপনি একটু কি বলেন কি নাগাদ তার মরদেহ আসতে পারে? আচ্ছা, স্কোয়াড্রনের আসিফ জাওয়াদ একজন অত্যন্ত মেধাবী এবং চৌকস অফিসার। আমাদের জানা মতে ঢাকায় আমাদের যে ফিউনারেলের যে অনুষ্ঠানটি ছিল এটি সম্পন্ন হয়েছে, কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টার করে তার মরদেহ এখানে এই মানিকগঞ্জের স্টেডিয়ামে চলে আসবে। ধন্যবাদ। বাকি এখানে আমার আসলে আর বক্তব্য দেওয়ার। আচ্ছা, সেক্ষেত্রে তো আপনার বিমান বাহিনী এবং বাংলাদেশ একজন চৌকস অফিসার হারালো কিনা মনে করেন কিনা? এটা অবশ্যই আমরা সবাই মনে করি, এ ব্যাপারে তো আসলে আলাদা করে বলার কিছু নাই, অবশ্যই আমরা সবাই এটা মনে করি। ইশরাত যেমনটি শুনছিলেন যে নৌবাহিনীর কর্মকর্তারা বলছেন যে একটা যে যান্ত্রিক ত্রুটির কথা তারা জানিয়েছেন যে যান্ত্রিক ত্রুটির কারণে আসলে এই দুর্ঘটনাটা ঘটেছে। তো সেক্ষেত্রে তারা বিষয় নিয়ে তারা আসলে মর্মাহত, তারা আসলে এই মর্মাহত অবস্থায় আসলে তারা অন্য কিছু আর কিছু বলতে চাচ্ছেন না। তো ইশরাত, এই ছিল আমার কাছে মানিকগঞ্জে আসিফ জাওয়ানের মৃত্যুর ঘটনায় সর্বশেষ খবর। আলিম, আপনাকে ধন্যবাদ। জাওয়াদের দাফন প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী আব্দুল আলিম। রাজধানীর কাউরান বাজারে এলাকায় আছেন সহকর্মী ইফতেখার রেজা। নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রেজা, বাজার পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদেরকে। ধন্যবাদ ইশরাত। আজকে কারওয়ান বাজারে যে পণ্যগুলো উঠেছে, বিশেষ করে যদি কাঁচা বাজারের কথা বলি, সেক্ষেত্রে দেখা যাবে যে বেগুনের দামটা বেশ কিছুটা চড়া। কেজি প্রতি বেগুন বিক্রি হচ্ছে 140 টাকা করে কেজি, এবং কিছু জাতের বেগুন রয়েছে সেগুলো 100 টাকাও বিক্রি হচ্ছে, মানে প্রকারভেদে বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকা পর্যন্ত। কচুরমুখী বিক্রি হচ্ছে 140 টাকা কেজি। তবে করলার দাম কিছুটা কম, 50 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই, এই সপ্তাহে মুরগি এবং ডিমের দাম বেড়েছে কিছুটা। ঈদের পরে সপ্তাহখানেক পরে যে মুরগির দাম ছিল 180 থেকে 200 টাকা কেজি দরে, সেই ব্রয়লার মুরগি এ সপ্তাহে এসে বিক্রি হচ্ছে প্রায় 220 টাকা থেকে 20 টাকা কেজি দরে, এবং তার সাথে সোনালী মুরগি বিক্রি হচ্ছে 420 টাকা কেজি দরে। এবং ব্রয়লার মুরগির সাথে যে ডিমগুলো রয়েছে, সেই ডিমগুলো বিক্রি হচ্ছে 48 থেকে 50 টাকা হালিতে। তবে চালের বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে গত সপ্তাহ থেকে। আটাশ চাল বিক্রি হচ্ছে 52 থেকে 53 টাকা কেজি দরে, এবং এর সাথে মিনিকেট চাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজি, এবং নাজিরশাল চাল বিক্রি হচ্ছে মূলত 75 থেকে 76 টাকা কেজি দরে। তবে মশলা জাতীয় যে পণ্য রয়েছে, লবঙ্গ, এলাচি এবং জিরা, সেই পণ্যগুলোর দাম মূলত ঈদ আসার আগেই বেড়েছে, এবং আমরা যেটি লক্ষ্য করেছি যে জিরা এবং লবঙ্গতে কেজি প্রতি 100 টাকা বেড়েছে, এবং এলাচিতে বেড়েছে প্রায় 200 টাকা কেজি প্রতি। তো আমরা একজন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলবো, তার কাছে আমরা জানতে চাইবো এ সপ্তাহে কোন সবজির দাম কেমন এবং দামটা কিছুটা বেশি কেন। আলহামদুলিল্লাহ ভাই, গেছে সপ্তাহের তুলনায় মানে এই সপ্তাহে মানে কেজিতে সবজির কেজিতে 10 টাকা 15 টাকা কিছু কিছু সবজিতে বাড়ছে, কিছু কিছু সবজি আবার মানে আগের মতনই আছে। যেরকম এই সপ্তাহে বেশি বাড়ছে হলো পেঁপে, গেছে সপ্তাহে ছিল 60 থেকে 70 টাকা কেজি, এই সপ্তাহ হিসাব হলো 80 থেকে 90 টাকা কেজি। যেরকম বেগুন গেছে সপ্তাহে ছিল হলো এই 60 থেকে 70 টাকা কেজি, এই সপ্তাহ হলো হলো 90 থেকে 100 টাকা কেজি। এমনি মানে আপনার অন্যান্য সবজিগুলো মানে আপনার হলো কেজিতে 5 টাকা 60 টাকা 10 টাকা বাড়ছে। জি ভাইয়া। তো এই দাম বৃদ্ধির কারণ কি? ভাই, দাম বৃদ্ধির কারণ যে কিছুদিন আগে যে মানে অনেকদিন যে খরা গেছে, খরার কারণে মানে আপনার সবজির আমদানি কম ছিল, কমের কারণে মানে আপনার সবজির দামটা একটু বৃদ্ধি পাইছে। জি ইশরাত, যেমনটি শুনছিলেন যে মূলত খরার কারণে বা যে গরমটি গিয়েছে, দাবদাহ গিয়েছে, সেই দাবদাহের কারণে মূলত সবজির দামটি বেড়েছে। তবে এর সাথে বেড়েছে কিছুটা মাংসের দাম, গরুর মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 770 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে মূলত 1200 টাকা কেজি দরে। এবং রুই, কাতলা এবং মৃগেল যে মাছগুলো রয়েছে মধ্যম সাইজের, সে মাছগুলো বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি দরে। তো কারওয়ান বাজার থেকে দ্রব্যমূল্যের বাজারে সর্বশেষ এই তথ্য ছিল। ইশরাত। রেজা, আপনাকে ধন্যবাদ। কারওয়ান বাজার থেকে বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী ইফতেখার রেজা। হজ যাত্রায় আজ দ্বিতীয় দিনের ফ্লাইটে ঢাকা ছাড়বেন হাজিরা। হজ ফ্লাইটের খবরাখবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, এই পর্যন্ত কতটি ফ্লাইট গেল, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
ইশরাত, 2024 সালের যে হজ যাত্রা সেটি কিন্তু গতকালকে আসলে উদ্বোধন হয়েছে এবং গতকালকেই আসলে 7টি ফ্লাইটে প্রায় 2,500-2,500-এরও বেশি যাত্রী কিন্তু ঢাকা ছেড়েছে এবং তারা ইতিমধ্যেই নিরাপদে আসলে সৌদি আরবে মক্কায় তারা পৌঁছেছে এবং তারই ধারাবাহিকতায় আজকেও 5টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে। ইতিমধ্যেই কিন্তু আজকেও আসলে 9টি ফ্লাইট ঢাকা ছাড়ার কথা রয়েছে, তার মধ্যে এখন পর্যন্ত 5টি ফ্লাইট আসলে এই ঢাকা বিমানবন্দর ছেড়ে গেছে। এই 5টি ফ্লাইটে প্রায় 2,000-এর মতো যাত্রী ঢাকার বিমানবন্দর নিরাপদ বিমানবন্দর ছেড়েছে। আসলে আজকে 9টি ফ্লাইটে মোট 3,000 হজ যাত্রী সৌদি আরবের উদ্দেশ্যে যাওয়ার কথা। এখন পর্যন্ত যারা ফ্লাইটে উঠেছেন বা গেছেন তারা নিরাপদে পৌঁছেছেন বলেই আমাদেরকে এখানে হজ কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা জানিয়েছেন। এখানে আমরা হজ যাত্রীদের বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারাও যেটি বলছেন এখন পর্যন্ত আসলে কোনো ধরনের সমস্যা ছাড়াই তারা নিরাপদে যাত্রা করতে পারছেন। আমরা এখানে একজন হজ যাত্রী আছে, তার সঙ্গে কথা বলতে চাই। আপনি তো পবিত্র হজ করতে মক্কায় যাচ্ছেন, এখন পর্যন্ত সবকিছু পরিবেশ ঠিকঠাক আছে কিনা? ঠিকঠাক আছে তো ঠিকঠাক, কোনো ধরনের কোনো সমস্যা হয় না 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 সবকিছু ইনশাল্লাহ, জি ইনশাল্লাহ আমাদের 7টা-10 ফ্লাইট ইনশাল্লাহ সবকিছু সুন্দর এবং খুবই ভালো লেগেছে আমাদের কাছে। এই ব্যবস্থাপনাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এটা যেমনটি শুনছিলেন, যাত্রীরা কিন্তু আসলে বেশ সন্তোষ প্রকাশ করছেন। তারা এখন পর্যন্ত কোনো ধরনের সমস্যা ছাড়াই আসলে হজ যাত্রার সার্বিক কার্যক্রম পরিচালনা করতে পারছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, আসলে এবারের হজ যাত্রায় কিন্তু একটি বিশেষ সুবিধা, সেটি হচ্ছে ডিজিটালাইজেশন করা হয়েছে। ডিজিটালাইজেশনের ফলে কিন্তু আসলে স্মার্টফোনে তাদেরকে হজের যাবতীয় দিক নির্দেশনার তথ্যগুলো দিয়ে দেওয়া হয়েছে। ফলে হাজিরা বা যারা হজ করতে যাচ্ছেন তারা খুব সহজেই যাবতীয় নির্দেশনা অনুসরণ করতে পারছেন। এর জন্য খুব একটা সমস্যা তারা ফেস করছেন না, তেমনটি আমাদেরকে এখানে হজ কর্তৃপক্ষ এবং যাত্রীরাও জানিয়েছেন। এখন পর্যন্ত 5টি ফ্লাইট আসলে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে চলে গেছে। আরও 4টি ফ্লাইট, এই 4টি ফ্লাইটে প্রায় 1500-র মতো যাত্রী এখনো আজকে যাত্রা করবেন বলে আমাদেরকে এই হজ কর্তৃপক্ষ জানিয়েছেন। এই ছিল রাজধানীর আশকোনা থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সাকিব, আপনাকে ধন্যবাদ। হজ যাত্রার ব্যাপারে যাবতীয় খবরাখবর জানছিলাম সহকর্মী শাহেদুজ্জামান সাকিবের কাছ থেকে। দেখছেন দেশ জনপদ সংবাদ। এবার চট্টগ্রামের নিত্যপণ্যের বাজারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, বাজারের সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানাবেন, দরদাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? জি, আপনি যেমনটা বলছেন, আসলে চট্টগ্রামের বাজারে দাম যতগুলো পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য যে সবগুলো দাম বাড়তে দিয়ে এখানে কোনো ধরনের কমতির কোনো আভাস নেই। কারণ হচ্ছে যে এখানে যতগুলো পণ্য রয়েছে সবগুলোতে দাম বাড়তি। কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন তারা যে বাজারে সরবরাহ কম, সেই সরবরাহ কম থাকার কারণে আসলে এই জিনিসপত্রগুলোর দাম বাড়ছে। এর একটি কারণ হচ্ছে যে আসলে তারা যেটা বলছেন যে গত কয়েকদিনে বৃষ্টি এবং এই যে তীব্র গরমের কারণে সবজির সরবরাহ কম, সেই কারণে আসলে সবজির দাম বাড়ছে। পাশাপাশি আরেকটি যেটা জানতে পেরেছি, বাজারে এসে কৃত্রিম এক ধরনের সংকট তৈরি করছে ব্যবসায়ীরা। কারণ প্রতিটি পণ্যের দামই গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা করে বেড়েছে। আমরা যেটি এসে মাছের বাজারে দেখেছি 300 টাকার নিচে আসলে কোনো ধরনের মাছ নেই এখানে। যেগুলো গরিবের মাছ বলা হয় পাঙ্গাস মাছ, সেই পাঙ্গাস মাছের মান ভেদে বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। পাশাপাশি অন্য যেসব মাছ রয়েছে রুই, কাতলা, মৃগেল, সবগুলো মাছে আসলে 400 টাকার উপরে বিক্রি হচ্ছে। কারণ আমরা যেটা দেখেছি এখানে প্রতি কেজি মাছে আসলে বাড়তি দাম, বিশেষ করে ব্রয়লার মুরগি 240 থেকে 60 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি গরুর মাংস, দেশি মুরগি সহ সবগুলোর দাম আসলে খুবই বাড়তির দিকে। কারণ হচ্ছে যে যেটা এখানকার ক্রেতারা বলছেন, কারণ বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করে এখানকার কিছু ব্যবসায়ী এগুলোর দাম বাড়াচ্ছেন। পাশাপাশি ব্যবসায়ীদের বক্তব্য হচ্ছে যে তারা সরবরাহ কম থাকে, সব পণ্যের দাম বেশি। তবে সামনে যে কোরবানি ঈদ আসছে, ঈদকে সামনে রেখে আসলে আরো যেগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সেগুলোর দাম বাড়ছে। কারণ নতুন যেসব সবজি বাজারে এসেছে 100 টাকার নিচে কোনো ধরনের সবজি নেই, কিন্তু বাজারে যেসব নিত্য প্রয়োজনীয় পণ্য এগুলোর আসলে দাম কমার কোনো ধরনের সম্ভাবনা নাই বলে এখানে ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বাজার থেকে আমার কাছে সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রামের বাজার পরিস্থিতি নিয়ে বলছিলেন সহকর্মী AKM নাজিম। দেখছেন দেশ জনপদ লাইভ।
আসন্ন কোরবানি উপলক্ষে ব্যস্ততা বেড়েছে গরু খামারিদের। বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, খামারিরা কি বলছেন আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। কুরবানির ঈদকে সামনে রেখে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়ার যে খামারগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যস্ত সময় পার করছেন খামারিরা, অর্থাৎ গরু ছাগল পরিচর্যায় কিন্তু একেবারে ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে তারা। অর্থাৎ কিভাবে গরু খাওয়াতে হবে, কিভাবে গরুকে নিয়মিত গোসল করাতে হবে, সেই কাজগুলো নিয়ে কিন্তু খামারিরা ব্যস্ত সময় পার করছে। কুষ্টিয়ায় এবছর 19,000 খামারে কিন্তু 2 লক্ষ গরু ছাগল লালন পালন হচ্ছে। যদিও কুষ্টিয়ার এবার চাহিদা হচ্ছে 1,24,000-এর মতো পশু, অর্থাৎ এখানে যে 76,000 পশু কিন্তু অন্য জেলায় রপ্তানি করার মতো সুযোগ থাকবে। আমি এ বিষয়ে প্রাণী সম্পদ যারা কর্মকর্তা রয়েছে তাদের সাথে কথা বলেছি। আসলে এখন শেষ সময়ে যে কুরবানির আর কিছুদিন বাকি আছে, এখন কিন্তু যে খামারিরা রয়েছে তারা কিন্তু তাদের গরু ছাগল গুলারে সুষ্ঠুভাবে এবং প্রাকৃতিক নিয়মে এবং নিয়মিত গোসল, নিয়মিত হাঁটানো, সহজে যাবতীয় যে পরিচর্যা করা, মোটা তাজাকরণের যে প্রক্রিয়াগুলো সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমি রয়েছি কুষ্টিয়ার হরিপুরের একটি খামারে। এই খামারে প্রায় 60টি গরু রয়েছে, কোরবানির জন্য প্রস্তুতি চলছে। 60টি গরু এবং 30টি ছাগল রয়েছে। এইগুলা কিন্তু আগামী যে কোরবানির ঈদ তাকে সামনে রেখে কিন্তু এগুলো প্রস্তুত করা হচ্ছে। এছাড়াও যদি আমি একটু জানাই যে কুষ্টিয়ার গরু কিন্তু সাধারণত প্রাকৃতিক নিয়মে পালিত হয়, অর্থাৎ এখানকার গরুকে যে দেশীয় ঘাস এবং ছোলার ছাল এবং খড় ভুসি এগুলা খাওয়ানো হয়। এই কারণে কিন্তু অনেকটাই তেজদীপ্ত থাকে কুষ্টিয়ার গরুগুলো, অর্থাৎ তাই ক্রেতাদের পছন্দের তালিকাও কিন্তু শীর্ষের দিকে থাকে কুষ্টিয়ার গরুগুলো। তবে এ বিষয়ে খামারিদের কিছুটা শঙ্কা রয়েছে এবছর, কারণ আপনি জানেন কিছুদিন আগে তীব্র দাবদাহ চলেছে, এতে কিন্তু অনেক গরুই অসুস্থ হয়ে পড়েছে এবং অনেক খরচও কিন্তু বেড়েছে, কারণ অনেক খাবারের দাম বৃদ্ধি পেয়েছে। তাই খামারিরা কিছুটা শঙ্কার মধ্যে আছে। তারা বলছে যদি ভারত থেকে গরু আমদানি না করা হয় তবে তারা কিন্তু লাভের মুখ দেখবে, আর যদি ভারত থেকে গরু আসে তাহলে কিন্তু লোকসানের মধ্যে পড়বে। আমার সাথে একজন খামারি রয়েছে, আমি তার সাথে আসলে কথা বলতে চাই। আমরা জানি যে কুষ্টিয়ার গরুগুলাকে প্রাকৃতিক নিয়মে পালন করা হয়, আসলে আপনারা কিভাবে পরিচর্যা করছেন আর আসলে কতটি গরু রয়েছে আপনাদের খামারে? আমাদের এখন 2 ফার্ম মিলে প্রায় 100 উপরে গরু আছে। তা আমাদের মূলত আমরা কাঁচা ঘাস তো আমাদের জমিতে আছেই, আর দানাদার পাশাপাশি। তো দানাদার খাদ্যর যে দাম এই বছরে মানে কল্পনার বাইরে। যে খাবারগুলো গত বছরেও কিনছি আমরা 28-30 টাকা করে, এই বছরে কিনা লাগছে 62-65 টাকা কেজি। তো এই জায়গায় একটা শঙ্কার মধ্যে আছে যে কি হবে গরুর বাজার। আসলে লাভের বা লসের সংখ্যা আছে কিনা? দেখেন, খাবারের যে দাম তাতে আমরা মনে হয় না লাভবান হব, আমরা লসের দিকেই আছে এখন পর্যন্ত। আচ্ছা, যেমনটি শুনছিলেন আসলে কিন্তু এই খামারি যেটি বলছিল, আসলে খাবারের দাম বৃদ্ধির কারণে কিন্তু তারা শঙ্কায় রয়েছে যে আসলে তারা এবছরও লাভ করতে পারবে কিনা। তবে আমি এই খামারে এসে ঘুরে দেখেছি আসলে প্রতিটি গরুই কিন্তু যে প্রাকৃতিক যে নিয়ম, সেই প্রাকৃতিক নিয়মে কিন্তু লালন পালন হচ্ছে এবং যাদের খাওয়ানো হচ্ছে দেশীয় যে খাবার, অর্থাৎ খড় ভুসি থেকে শুরু করে ছাল এবং যে প্রাকৃতিক যে ঘাসগুলো রয়েছে সেগুলো, এবং নিয়মিতভাবে গরুগুলোকে গোসল করানো হচ্ছে। তাই কিন্তু গরুগুলো যথেষ্ট তেজদীপ্ত, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে এখন সর্বশেষ কুষ্টিয়ার যে খামারগুলো রয়েছে সেখানে কিন্তু ব্যস্ততার মধ্য দিয়েই খামারিরা পার করছে এবং আগামীতে যে কোরবানির ঈদ সেখানে প্রস্তুত করা হচ্ছে এই গরু এবং ছাগলগুলো। কুষ্টিয়ায় এবছর প্রায় 2 লক্ষ গরু এবং ছাগল পালন করা হচ্ছে 19,000 খামারে, অর্থাৎ এর মধ্যে এবছর কুষ্টিয়া জেলার যে চাহিদা রয়েছে সেখানে পশুর চাহিদা হচ্ছে 1,24,000। আমরা যে 76,000 যে বাড়তি রয়েছে এগুলো কিন্তু দেশের বিভিন্ন জেলার চাহিদা পূরণের জন্য রপ্তানি করা যেতে পারে। সর্বশেষ আমি আরেকজন এখানে গরুর লালন পালনের সাথে জড়িত খামারি রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে গরুকে আপনারা নিয়মিত কিভাবে পরিচর্যা করছেন? মনে করেন যে পরিমাণ গরম, আমাদের অনেক কষ্ট হয়, বিদ্যুৎ থাকে না ঠিক মতন, খাবার টাবারের যে পরিমাণ দাম, বর্ডারে যে গরু না আসে তাহলে আমরা 2 টাকা দেখতে পারবো, এটাই। আচ্ছা, যেমনটি শুনছিলেন আরেকজনের কাছ থেকে, আসলে ইশরাত, এই যে কোরবানির ঈদকে সামনে রেখে কিন্তু সারা দেশের মতো কুষ্টিয়ার খামারগুলো এখন খামারিদের যে কর্ম ব্যস্ততা সেটি কিন্তু বেড়েছে, অর্থাৎ সর্বশেষ যদি ভারতীয় গরু না আসে তবে কিন্তু খামারিরা লাভের মুখ দেখবেন, এমনটাই বলছেন খামারিরা। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে গরুর খামার নিয়ে সর্বশেষ খবর। ইশরাত। তিতাস, আপনাকে ধন্যবাদ। কোরবানির প্রস্তুতি নিয়ে বলছিলেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। বাজারে উঠতে শুরু করেছে হাওরের নতুন ধান। সুনামগঞ্জ থেকে ধানের বাজার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, বাজারে ধানের সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে কি বলছেন চাষিরা?
ইশরাক, ধন্যবাদ। আপনি জানেন যে সুনামগঞ্জের হাওরে কৃষি বিভাগের তথ্য মতে শতভাগ ধান কাটা শেষ। তবে এখন ধান সংগ্রহ, সরকারিভাবে ধান সংগ্রহের কাজ চলছে। সরকার গত 7 মে থেকে আসলে সরকারিভাবে ধান সংগ্রহ করা শুরু করেছে। 1280 টাকা মন ধরে যে ধান কিনছে, সেই মূল্যে আসলে কৃষকরা সরকারকে ধান বিক্রি করতে ইচ্ছুক না, এবং তারা এই ধানটি যেমন ক্ষেতের ফলানো থেকে শুরু করে গুদামে নিয়ে যাওয়া পর্যন্ত তাদের যে ধানের মূল্য পড়ে সেটি প্রায় সরকার নির্ধারণের যে মূল্য সেই মূল্যের সমান। সেই কারণে আসলে কৃষকরা আগ্রহ দেখাচ্ছেন না সরকারের কাছে ধান বিক্রি করতে। তবে এই সুবাদে আসলে ফরিয়া যারা আছেন এবং মধ্যস্বত্বভোগী আছেন তারা আসলে খুব কম দামে কৃষকদের বাড়ি থেকে ধান কিনে আনছেন এবং এনে সরকারিভাবে বিক্রি করা বা মজুত করার চেষ্টা করছেন। এবং আপনাকে যদি আমি একটু বলে রাখি, সুনামগঞ্জে প্রায় 2 লাখ হেক্টর জমিতে বুড়ো চাষাবাদ করা হয়েছে এবং যা থেকে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 13 লাখ মেট্রিক টন ধানের। ইতিমধ্যে আসলে 13 লাখ মেট্রিক টন ধান উৎপাদন সম্পন্ন করা হয়েছে। তবে সরকারিভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে, মাত্র 29,000 ধান কেনার উদ্যোগ নেওয়া হয়েছে, যেটি আসলে সুনামগঞ্জ জেলার জন্য খুবই সামান্য। এবং এটি আসলে এই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি অনলাইনে আবেদন করে লটারির মাধ্যমে আসলে কৃষক নির্বাচন করা হয়। যে কৃষকরা নির্বাচিত হয় তারাই আসলে এই সরকারি গুদামে ধান দিতে পারে। তো সব মিলে আসলে কৃষকদের আগ্রহ, সরকারিভাবে ধান বিক্রি করার জন্য কৃষকের আগ্রহ অনেকটা কম। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধানের বাজারের সর্বশেষ তথ্য। ইশরাত। মেহেদি, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে ধানের সরবরাহ এবং দাম নিয়ে বলছিলেন সহকর্মী মেহেদি হাসান। দেখছেন দেশ জনপদ লাইভ। সাতক্ষীরায় শুরু হয়েছে আম সংগ্রহ। আমের বাজার জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমন। সুমন, বাজারে আমের দাম কেমন দেখছেন এবং কি বলছে ক্রেতা বিক্রেতারা? ইশরাত, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মৌতলা বাজার। এটি হচ্ছে উপকূলীয় এলাকা থেকে এটি প্রথম বাজার। এখান থেকে একেবারে সাতক্ষীরার বেলতলা বাজার পর্যন্ত এখন কিন্তু আমের মৌসুম। আপনি জানেন গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে এটি শুরু হয়েছে। এটি কিন্তু কৃষিবিদরা এই আম ক্যালেন্ডার নির্ধারণ করে থাকে এবং প্রথম পর্বে বৈশাখী, বোম্বাই, গোপালভোগ, গোলাপখাস, এই জাতীয় শরিখাস, এই জাতীয় 5টি প্রকার আম গতকাল কিন্তু পাড়ার অনুমোদন গতকাল থেকে শুরু হয়েছে। এরপরে আগামীকাল 28 বৈশাখ, 11 মে আগামীকাল থেকে শুরু হবে গোবিন্দভোগ। তারপরের যে বড় আকর্ষণ 22 মে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় সপ্তাহের মুখোমুখি সময়ে আসবে হিমসাগর, যেটি হচ্ছে সাতক্ষীরার সব থেকে বড় আকর্ষণের আম হিমসাগর। এবং হিমসাগরের চাহিদা কিন্তু আপনি জানেন দেশ থেকে বিদেশ সর্বত্র। আর আপনাকে বলে রাখা দরকার যে এবার কিন্তু আমের অফেয়ার হলেও এটি কিন্তু কৃষকদের মধ্যে দামের জায়গাতে তারা কিন্তু অনেকটা মানে সুখের অবস্থায় আছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি জানিয়েছে, বিশেষ করে আম চাষিরা আমাদেরকে জানিয়েছে একেবারে কিন্তু এখন ফলনটা কিন্তু কম আম হলেও কিন্তু এই ধরনের আম কিন্তু ফলনটি হলেও ভালো ফলন হয়েছে। এবং এই সর্বশেষ সময়ের বর্ষা কিন্তু আমগুলোকে কিন্তু বড় করেছে এবং আমগুলোকে কিন্তু স্বাস্থ্যবান করেছে। আপনাকে বলে রাখা দরকার এবার কিন্তু একেবারে আমের বাগান থেকেই 55-60 টাকা দরেই, কেজি দরেই বিক্রি হচ্ছে একেবারে বাগানে। আর আপনাকে বলে রাখা দরকার যে পাইকারি বাজারগুলো কিন্তু এখনো সকাল সকাল কিন্তু সব
সব বিক্রি হয়ে যাচ্ছে। এখন বলতে গেলে প্রায় সব জায়গা এখন শূন্য, কিন্তু চাহিদা কিন্তু সাংঘাতিক বেশি। যেহেতু গোপাল ভোগের দামই যখন 55-60 টাকা গাছের বাগান থেকেই বিক্রি হচ্ছে, এটি পাইকারি দরে আসলে হয়তো 65 আসবে, কিন্তু তাতে কিন্তু আসলে আম চাষিদের মধ্যে কিন্তু এবার একটা মানে সন্তুষ্টি অর্জন হয়েছে যে তারা কিন্তু ন্যায্য মূল্যটি এবার পাবে। এই ছিল আম বাজারের সর্বশেষ। ইশরাত। সুমন, আপনাকে ধন্যবাদ। সাতক্ষীরা থেকে আম সংগ্রহ এবং দরদাম নিয়ে বলছিলেন সহকর্মী শরীফুল্লাহ কায়সার। সুমন, সারা দেশের 22টি বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হচ্ছে গুচ্ছ ভিত্তিক ভর্তি পরীক্ষা। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আজ কোন ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আমাদেরকে জানাবেন। ইশরাত, আপনি আসলে যেমনটি বলছিলেন, সারা বাংলাদেশের যতগুলো গুচ্ছভিত্তিক বিশ্ববিদ্যালয় আছে সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু একযোগে আজ বেলা 11টা থেকে সি ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এসে দেখেছি কিন্তু এখানকার পরিবেশ খুবই সুন্দর এবং সুষ্ঠুভাবে আসলে পরীক্ষাটি শুরু হয়েছে। এই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাথে যে অভিভাবকরা এসেছিলেন তাদেরকে কিন্তু বসার ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয়ের যে বিভিন্ন জেলা ছাত্র সংগঠন সহ অন্যান্য স্বেচ্ছাসেবী যারা। আমরা কিন্তু আমাদের সাথে এখন যুক্ত করে নেব বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর বদরুজ্জামান ভূঁইয়া স্যারকে। স্যার, আসলে গুচ্ছভিত্তিক যে ভর্তি পরীক্ষা সারা দেশে চলমান রয়েছে, এখন পর্যন্ত আপনাদের কাছে কি খবর আছে? কেমন ভাবে আসলে পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে? একযোগে 24টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত আজকের যে ভর্তি পরীক্ষা খুবই সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে। এই পর্যন্ত আমি যে কটা বিশ্ববিদ্যালয়ের খোঁজ খবর নিয়েছি, কোনো ধরনের অপ্রীতিকর, অরাজক বা বিশৃঙ্খল কোনো কিছু খবর আমরা পাইনি এবং পরীক্ষাটা খুব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ে পূর্বের ন্যায় আমরা সকলে সোচ্চার। আমাদের শিক্ষক সমিতির সভাপতি, সেক্রেটারি থেকে শুরু করে বিএনসিসি, সেনা, নৌ, রোভার্স, প্রক্টর সকলে মিলে আমরা এই বিষয়টাকে দেখভাল করছি এবং খুব সুন্দরভাবে হচ্ছে। বাকি সময়টা যারা আর কি ভর্তি হচ্ছে পরীক্ষার্থী, এই গরমে আসলে তাদেরকে যেন তারা সুন্দরভাবে পরীক্ষাটাই সম্পূর্ণ করতে পারে, এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? জি, আমরা পানির ব্যবস্থা করেছি, আমরা সার্বক্ষণিক ডাক্তারের ব্যবস্থা করেছি, আমরা আপনি শুনলে ভালো লাগবে, আমরা একটা ভিজিলেন্স টিমও করেছি এবং সকলে মিলে আমরা খোঁজ খবর নিচ্ছি। কোনো ধরনের কোনো সমস্যা, আমরা স্যালাইনের ব্যবস্থা করেছি, পানির ব্যবস্থা, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস আছে আমাদের। আমরা সকলে সোচ্চার এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ স্যার আপনাকে। ইশরাত, আসলে আপনি যেমনটি দেখছিলেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষাটা সম্পন্ন হচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, আজকের যে সি ইউনিটের পরীক্ষাটি, এই পরীক্ষাটি সারা দেশের যে 40,000 শিক্ষার্থী তারা কিন্তু আবেদন করেছে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য এবং বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কিন্তু 943 জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আজ এই পরীক্ষায় অংশ নিয়েছে বলে আমরা জেনেছি। আমরা আরো যেটা জেনেছি যে সারা দেশের যে যতগুলো বিশ্ববিদ্যালয় আসলে গুচ্ছের অন্তর্ভুক্ত, তাদের সকলের মিলে প্রায় 21,000 আসলে আসন রয়েছে এবং এই 21,000 আসনের বিপরীতে প্রায় 3.5 লাখ শিক্ষার্থী কিন্তু আবেদন করেছে। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমরা যেটা জেনেছি যে 6টি অনুষদের অন্তর্ভুক্ত 25টি বিভাগে প্রায় 1570টি আসন আসলে রয়েছে। এই আসনের বিপরীতে, প্রতি আসনের বিপরীতে আসলে 15 জন করে ভর্তিচ্ছু পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। একটা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরীক্ষার মাধ্যমেই আসলে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে বলেই আমরা আসলে জেনেছি। আমরা আরো যেটা জেনেছি যে বরিশাল সিটি কর্পোরেশনের যিনি মেয়র খোকন সেরনিয়াবাদ, তিনি কিন্তু আসলে এই পরীক্ষাটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সুপেয় পানির ব্যবস্থা করেছেন। একই সাথে কিন্তু যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যে টিম আছে তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে যেন অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতি আসলে এড়ানো যায়। আমরা কিন্তু এই ভর্তিচ্ছু যে শিক্ষার্থী তাদের অভিভাবকদের সাথেও কথা বলেছিলাম, তারা কিন্তু একটা স্বস্তি প্রকাশ করেছে এই বলে যে বিগত দিনে যদি যেমনটি দেখা গেছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা পরীক্ষা হচ্ছে, সত্য সেই আলাদা পরীক্ষাগুলোয় অংশ নেবার জন্য কিন্তু দেখা গেছে যে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, কিন্তু এবার গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষার কারণে মাত্র একটি পরীক্ষায় অংশ নিয়ে তারা কিন্তু 22টি বিশ্ববিদ্যালয়ে নিজের ভাগ্য আসলে চেষ্টা করে দেখছে যে আসলে সেখানে তারা ভর্তি হতে পারে কিনা। তো এই ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে মোট 24টি গুচ্ছভিত্তিক যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর সি ইউনিটের ভর্তি পরীক্ষার সর্বশেষ।
শফিক, আপনাকে ধন্যবাদ। বরিশাল থেকে ভর্তি পরীক্ষার যাবতীয় খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।